31 মার্চ 2026 ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ইতিহাসে দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মনে পড়ে বছর দুয়েক আগের সেই দিনটির কথা, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুক ঠুকে হুঙ্কার দিয়ে বলেছিলেন 2026 সালের 31 মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা নির্মূল করা হবে। पशुपतिनाथ से तिरुपति तक का लाल कॉरिडोर बार राज्य, कई जिले, कई तहसीलें, कई थाने कब्जे कर दिए, पूरी व्यवस्थाएं समाप्त कर, पैरेलल करेंसी चलाई, पैरेलल स्टैंप पेपर चलाए, सरकारें बनाई, कोई बोलने वाला नहीं। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। সেই নির্ধারিত তারিখ পেরিয়ে গেল, আর আজ বুক ফুলিয়ে বলা যায়, হ্যাঁ, তিনি কথা রেখেছেন। যে মাওবাদী লাল সন্ত্রাস ভারতের মানচিত্রের একটা বড় অংশকে রক্তাক্ত করে রেখেছিল, আজ মোদী সরকার আর অমিত শাহের দৃঢ় সংকল্পে সেই বিষ দাঁত উপড়ে ফেলা হয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব কাজ, আজ সেই গল্পটাই বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতি। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। কিভাবে মাওবাদী বিষ আমাদের দেশে ছড়িয়ে পড়েছিল বলবো এখন সেটাই। দেখুন, ভারতের বুকে এই মাওবাদী আন্দোলনের বীজ বপন হয়েছিল আজ থেকে প্রায় 6 দশক আগে। 1967 সাল, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটি ছোট্ট গ্রাম নকশালবাড়ি। চারু মজুমদার, কানু সান্যাল এবং জঙ্গল সাঁওতালের নেতৃত্বে সশস্ত্র কৃষক বিদ্রোহের মাধ্যমে এই আন্দোলনের শুরু। চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আন্দোলনের নাম দেওয়া হয়েছিল মাওবাদ বা নকশালবাদ। এই নেতাদের সবাই ছিলেন তৎকালীন সিপিএম জেলা স্তরের নেতা। রাজ্যে তখন ছিল যুক্তফ্রন্ট সরকার। পুলিশ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সিপিএমের মধ্যেকার অতি বামপন্থী এই নেতাদের ইচ্ছে হয়েছিল সশস্ত্র বিপ্লব করার। চীনের মাও সেতুংয়ের লাইনে হাঁটতে চেয়েছিল তারা। পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছিল হিংসার বাতাবরণ, খুন জখমের রাজনীতি। কিন্তু সেখান থেকে এই আন্দোলন কিভাবে গোটা ভারতে ছড়িয়ে পড়ল? নকশালবাড়ির সেই আন্দোলনের পর এবং চারু মজুমদারের মৃত্যুর পর নকশালরা অনেকগুলো ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটা সময় 8-এর দশকে অন্ধ্রপ্রদেশের পিপলস ওয়্যার গ্রুপ এবং বিহারের মাওবাদী কমিউনিস্ট সেন্টার সবথেকে শক্তিশালী হয়ে ওঠে। 2004 সালে এই দুই বড় গোষ্ঠী মিলে তৈরি করে আজকের সিপিআই মাওয়িস্ট। তারপর থেকে এটাই ছিল দেশের জন্য সবথেকে বড় সন্ত্রাসবাদী সমস্যা। ধীরে ধীরে এরা নেপাল সীমান্ত থেকে শুরু করে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এক বিশাল এলাকা জুড়ে নিজেদের নেটওয়ার্ক তৈরি করে, যেটাকে বলা হতো রেড করিডোর। ভারতের মানচিত্রের ঠিক মাঝখান দিয়ে একটা লাল রক্তের দাগের মতো এই করিডোর দেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। মাওবাদীরা সাধারণত সেই সব দুর্গম এলাকাকে বেছে নিত যেখানে সরকারি সুযোগ সুবিধা পৌঁছতে দেরি হয়। আদিবাসী ভাই বোনেদের জল, জঙ্গল আর জমির অধিকারের কথা বলে তাদের সরলতাকে কাজে লাগিয়ে এরা নিজেদের ক্যাডার বাহিনী তৈরি করত। কিন্তু আদতে উন্নয়নের পথে ওরাই ছিল প্রধান বাধা। আমরা আরও দেখতে পাই যে সমস্ত এলাকায় এই মাওবাদী সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে, সেই সব জায়গাগুলি ছিল তুলনামূলকভাবে অনুন্নত, জনজাতি অধ্যুষিত এবং খনিজ পদার্থে সমৃদ্ধ। অবৈধ অস্ত্র এবং সরল জনজাতির ব্যবহার করে মাওবাদীরা হয়ে উঠেছিল অবৈধ মাইনিং ব্যবসার প্রধান মদতদার। মাওবাদীরা দণ্ডকারণ্য এবং বস্তারের মতো এলাকায় কায়েম করে এক প্রকার ত্রাসের রাজত্ব। সেখানে নিজেদের জন আদালত চালাতো তারা ভারতীয় সংবিধানকে অস্বীকার করে নিজেদের আইন চাপিয়ে দিত। হাজার হাজার স্কুল ভবন, হাসপাতাল, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হতো, যাতে নতুন প্রজন্ম শিক্ষিত হয়ে নানা প্রকল্পের সুবিধে নিয়ে মূল স্রোতে ফিরতে না পারে। বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে ভারতের উন্নয়ন আটকাতে এবং আভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করতে এই মাওবাদীরা বিদেশের মাটি থেকেও মদত পেয়েছে। আধুনিক অস্ত্রশস্ত্র এবং ল্যান্ডমাইন ব্যবহার করে এরা ভারতের সেনার বিরুদ্ধে একসময় ছায়াযুদ্ধ শুরু করেছিল। এই মাওবাদীরা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে মানে না। তারা বিশ্বাস করে ক্ষমতার উৎস হলো বন্দুকের নল। কিন্তু আদর্শের নাম করে তারা আসলে কি করেছে? তারা দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা বা অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলোর দুর্গম এলাকাকে এরা অন্ধকারের কবলে রেখে দিয়েছিল, কারণ তাদের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যেত যদি উন্নয়ন হতো এই এলাকাগুলোতে। তারা হাজার হাজার নিরীহ আদিবাসী ভাই বোনকে এরা পুলিশের চর তকমা দিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। এরা জঙ্গল এলাকায় রাস্তা তৈরি করতে দেয়নি, স্কুল পুড়িয়ে দিয়েছে আর মোবাইল টাওয়ার ধ্বংস করেছে।
গ্রাম জঙ্গলের চারপাশে বিছিয়ে রেখেছিল মাইন্স, যাতে সেই অঞ্চলের মানুষ চিরকাল বিচ্ছিন্ন থাকে, পিছিয়ে থাকে, আর তাদের মগজ ধোলাই করা হয় এই সুযোগ নিয়ে। শুধু তাই নয়, এরা আমাদের বীর জওয়ানদের উপর দান্তেওয়াড়া বা সুকমার মতো এলাকায় একের পর এক কাপুরুষিত হামলা চালিয়েছে, কেড়ে নিয়েছে শত শত মায়ের হাসি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেই স্বীকার করেছিলেন যে মাওবাদ ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বছরের পর বছর এখানে চলা এই লাল সন্ত্রাসের রক্তক্ষরণ থামানোই ছিল ভারতের কাছে তৎকালীন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এরপর 2014 সালে ক্ষমতায় আসে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে বলে দেন ভারত আর সন্ত্রাসবাদের সামনে মাথা নোয়াবে না। আর এই লড়াইয়ে সেনাপতি হইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের রণনীতি ছিল একদম পরিষ্কার, বুলডোজার অ্যাকশন অন টেরর। তিনি জানতেন মাওবাদ দমনে শুধু বন্দুকের লড়াই যথেষ্ট নয়, চাই রাজনৈতিক শিক্ষা এবং সঠিক পরিকল্পনা। তিনি 3টি মূল স্তরে কাজ শুরু করলেন: জিরো টলারেন্স নীতি এবং কোবরা অ্যাকশন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকে দায়িত্ব নেওয়ার পর মাওবাদী অধ্যুষিত এলাকার গহীন জঙ্গলে ফরওয়ার্ড বেস ক্যাম্প তৈরির নির্দেশ দেন। আগে সেখানে জওয়ানরা কয়েক মাইল দূরে থাকতেন, এখন তারা সরাসরি মাওবাদের ডেরায় গিয়ে অপারেশন শুরু করলেন। সিআরপিএফের কোবরা কমান্ডোদের এমনভাবে ব্যবহার করা হলো যে মাওবাদীরা পালানোর পথ পেল না। অমিত শাহ একটা কথা বারবার বলেন, সন্ত্রাসবাদকে মারতে হলে আগে তাদের অস্ত্রের উৎস বন্ধ করতে হবে। এনআইএ এবং ইডিকে কাজে লাগিয়ে মাওবাদী নেতাদের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। নোটবন্দিও ছিল সন্ত্রাসের বিরুদ্ধে একটি অত্যন্ত উপযোগী পদক্ষেপ। মাওবাদীদের কোটি কোটি জমানো টাকা নষ্ট হয়ে গিয়েছিল নোট বাতিলের কারণে। যখন রসদ আর টাকা কমে এলো, তখন তাদের ক্যাডার বাহিনীও ভাঙতে শুরু করলো। মাওবাদীরা যে অজুহাতে আদিবাসীদের বিপথে চালিত করত, শাহ সেই অজুহাতটাই কেড়ে নিলেন। জঙ্গল এলাকায় হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি হলো, 3000-এর বেশি মোবাইল টাওয়ার বসানো হলো এবং প্রতিটি গ্রামে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া হলো। অমিত শাহ নিজে ব্যক্তিগতভাবে এই উন্নয়নের ফাইলগুলো তদারকি করতেন। অমিত শাহ একদিকে যেমন কড়া হাতে সন্ত্রাস দমন করেছেন, অন্যদিকে যারা অস্ত্র ছেড়ে মূল স্রোতে ফিরতে চেয়েছেন তাদের জন্য আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছেন। ফলস্বরূপ হাজার হাজার মাওবাদী ক্যাডার অস্ত্র ফেলে দেশের উন্নয়নে শরিক হয়ে এগিয়ে এসেছে। তিনি লোকসভায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে 2026-এর 31শে মার্চের মধ্যে মাওবাদ দেশ থেকে সাফ হয়ে যাবে। আজ এই দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে রেড করিডোর একসময় ভারতের 10-12টি রাজ্যে বিস্তৃত ছিল, আজ তা ইতিহাসের পাতায় চলে গেছে। ডেডলাইন শেষ হয়েছে আর ভারতের ইতিহাস থেকেও মুছে যেতে চলেছে মাওবাদের অভিশাপ। কিন্তু লড়াই কি এখানেই শেষ? না, মাওবাদীরা অনেকটা রক্তবীজের মতো। জঙ্গলে হয়তো তাদের বন্দুকের নলাগ স্তব্ধ, তাদের ডেরা জনশূন্য, কিন্তু এই বিষাক্ত আদর্শের একটি ভয়ঙ্কর রূপ এখনও আমাদের সমাজের গভীরে লুকিয়ে আছে, যাদের আমরা চিনি আরবান নকশাল নামে। এরা জঙ্গলে থাকে না, এদের হাতে AK-47 থাকে না, এরা থাকে এসি ঘরে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে, বুদ্ধিজীবী মহলে বা সমাজ সেবার আড়ালে। কিন্তু এদের মগজে আজও সেই দেশবিরোধী মাওবাদের বিষ। এরা পেন আর কিবোর্ডকে হাতিয়ার করে ভারতের যুব সমাজকে বিভ্রান্ত করে। এরা দেশের উন্নয়নকে আটকানোর চেষ্টা করে, দেশের সেনার মনোবল ভাঙার জন্য প্রতিনিয়ত মিথ্যা প্রচার চালায় এবং সংবিধানকে ভেতর থেকে দুর্বল করার ষড়যন্ত্র করে। বিদেশ থেকেও নানা প্রকার সহায়তা তারা পেয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় নিউজ ক্লিকের কথা। 2023-এর অক্টোবরে এই পোর্টালটির বিরুদ্ধে অনুসন্ধান করে দেখা যায় পোর্টালটিকে চীন থেকে অর্থ পাঠানো হয়েছিল সরকার বিরোধী গতিবিধি চালানোর জন্য। সেই সময় বিবিসির কর্মকাণ্ড অত্যন্ত সন্দেহজনক ছিল। 2010 সালে দান্তেওয়াড়া ম্যাসাকারের পর জেএনইউতে রীতিমতো সেলিব্রেশন করা হয়েছিল। অমিত শাহ এবং মোদী সরকার মাওবাদের শরীরটাকে হয়তো ধ্বংস করে দিয়েছেন, কিন্তু এদের এই কুৎসিত আদর্শকে শেষ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়, কারণ এরা সুযোগ পেলেই আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এদের শেষ করার একমাত্র উপায় হলো ভারতের জনগণের সচেতনতা। আমাদের বুঝতে হবে কারা সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেশবিরোধী এজেন্ডা চালাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে সোশ্যাল মিডিয়ায়, সেই সমস্ত তথ্যগুলিকে প্রতিনিয়ত মনিটর করতে হবে যা সুপরিকল্পিতভাবে আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে এবং দেশের একতার বিরুদ্ধে ছড়ানো হচ্ছে। তরুণ প্রজন্মকে এই মগজ ধোলাই থেকে রক্ষা করতে হবে। ভারত আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। এই অগ্রগতি তখনই সফল হবে যখন আমরা ভেতর থেকে শক্তিশালী হব। জঙ্গলের মাওবাদ শেষ হয়েছে, এবার সময় এসেছে আমাদের চারপাশের এই ছদ্মবেশী আরবান নকশালদের চিনে নেওয়ার।
এবং তাদের আদর্শগত পরাজিত করার। দেশের সুরক্ষায় সরকারের পাশাপাশি আজ প্রতিটি নাগরিককে অতন্দ্র প্রহরী হতে হবে। আপনাদের কি মনে হয়, এই মাওবাদ কিভাবে দেশের উন্নতির পথে অন্তরায়? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें। स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।